হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের সামনে এসে হাজির হয়েছি 2023 সালের লেজেন্ডারি সিনেমা জন উইক। এটি একটি ফ্র্যাঞ্চাইজি এবং এর চতুর্থ পর্বটি আজকে আমি এক্সপ্লেন করে চলেছি, অর্থাৎ সর্বলের রেস্ট পর্ব। এই জন উইকের সিনেমা মানে একটা তুফান। যাই হোক, বেশি কথা না বাড়িয়ে শুরু করা যাক মুভির এক্সপ্লেনেশন। মুভির প্রথম সিনে আমরা জন উইককে দেখতে পাই। সে তখন মার্শাল আর্টে ট্রেনিং করতেছিল। সো জন উইক সিনেমা মানেই তো আমরা জানি জন উইকে যা থাকে তা সবই শুরু হয়েছে প্রথম সিনেমাতে। আমরা সেই কিংকে দেখতে পাই। সে তার জন উইকের জন্য একটা স্যুট নিয়ে এসেছে, বলে তুমি কি রেডি জন সে খেলা শুরু করার জন্য। এবং তখন আমরা জনকে দেখতে পাই সে মিডল লিস্টে রয়েছে এবং তিনজনকে সে তাড়া করছে এবং এই তাড়া করে তাকে শেষ পর্যন্ত তিনজনের প্রথম জনকে সে একটি গুলি করে। তাদের প্রথমে কিছুই হয় না, বাট তখন শেষ পর্যন্ত আমরা জানি জন উইক কতটা কোন লেভেলের ফাইটার। তো শেষ পর্যন্ত এইটা উপর থেকে তাদের বস দেখতে পায় এবং শেষ পর্যন্ত সে তিনজনকে মেরে সেই বসের কাছে পৌঁছে যায় এবং সেখানে সে বলে জন উইক স্বাগতম। তো তুমি এখানে কেন এসেছো? সে জন উইক বলে আমার রিং। তার রিংয়ের কারণে আমরা আগের সিনেমা যারা দেখি না, এই রিংয়ের মাধ্যমে সে হাই টেবিলের হাতে বাঁচতে পারবে। সো যাই হোক, সেই রিং বলে সে বলে যে এই হাই টেবিলের লোক বলে যে না, আমার কাছে সেই রিংটি নেই। সো যাই হোক, তো তুমি ভাবতে পারো যে আমাকে মেরে তুমি শেষ করতে পারবে, আসলে না, তোমার মৃত্যুর মাধ্যমে শেষ হবে। তখন তুমি আমাদের ফাউ এসেছো, কিন্তু জন উইক তখন তাকে সেখান থেকে মেরে চলে যায়। সো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাই হোটেল কন্টিনেন্টাল, অর্থাৎ নিউ ইয়র্ক কন্টিনেন্টালে। সে নিউ ইয়র্ক কন্টিনেন্টাল একটা লোক আসে এবং তাকে বলে ম্যানেজারকে চায়, এবং ম্যানেজারকে চাওয়ার সঙ্গে সঙ্গে খার্লন তখন বলে অবশ্যই, এবং সে উইনস্টন অর্থাৎ ম্যানেজারের কাছে চলে যায় এবং সে বলে যে একজন ভদ্রলোক তার সাথে দেখা করতে এসেছে। এবং সে তখন বুঝতে পারে যে এটি আসলে মার্গিউলিস নামে একজন, যাকে হাই টেবিল পাঠিয়েছে জন উইককে সাহায্য করার জন্য। সো যাই হোক, জন উইক একটা লেজেন্ড আছে মাফিয়া জগতে। সো যাই হোক, তার সাথে যারা সংস্পর্শে তারা সবাইকেই এখন এই মার্গিউলিসের আন্ডারে পড়ে গেছে। সো মার্গিউলিস তখন যে পাওয়ার খাটিয়ে তাদেরকে উইলসনকে নিয়ে আসে এবং তার কন্টেন্ট হোটেলটাকে ডিসকোয়ালিফাই করে দেওয়া হয়, অর্থাৎ এটাকে কন্টেন্ট হোটেল থাকছে না। সে মার্গুলিস তখন তাকে বলে যে মিস্টার উইলসন, আপনি হলেন আমাদের হাই টেবিলের একটা ব্যর্থতা। আপনি জন উইককে মারার জন্য আপনি এখানে এসেছিলেন, কিন্তু আপনি জন উইককে শ্যুট করার পর সে বেঁচে যায়। এটা কীভাবে সম্ভব? আমি জানি জন উইকের সাথে আপনার অনেক পুরনো সম্পর্ক রয়েছে। সো এই সম্পর্কের খাতিরে আপনি জন উইককে ছেড়ে দিয়েছেন, বাট এই জন উইক আমাদের জন্য একটা বিশাল বড় ক্ষতি। সো যে করে হোক আপনাকে জন উইককে তো ঠেকাতেই হতো, যেহেতু আপনি সেটা করতে ব্যর্থ হয়েছেন। সো এখন আমাকে নিজেইভাবে কাজটা করতে হবে। এবং সে তখন হাত চোখের নিমেষেই কন্টেনার হোলটাকে পুরো ধুলির সাথে মিশিয়ে দেয়, অর্থাৎ বিস্ফোরণ করিয়ে ওর শেষ করে দেয়। তো এখানে উইলসন অনেক রাগান্বিত হলেও তার কাছে কিছু করার থাকে না এবং সে তখন বন্দুক তাক করে তাকে মারতে থাকে, তখন সে তাকে নামে কেনকে মেরে দেয়। এখন এই ফান্ডাটা কি সে বুঝলো যে তোমাকে বাঁচিয়ে রাখছি শুধুমাত্র দেখানোর জন্য ফেলিয়ার হিসাবে, তুমি এখন আমার জন উইকের ফেল হিসেবে থেকে যাবে। তো কেনকে তখন সে বলে যে আসলে আজকে তোমার দিন ছিল না। তখন সে মার্গুলিস তখন চলে যায় আর একটা অন্য কিলারের খোঁজে, এবং এখানে একজন দেখতে পাই এই মুভির দ্বিতীয় চরিত্রের নাম হলো মুভিতে দ্বিতীয় চরিত্র, যার নাম হলো কেন। এবং এই যে মেয়েটি পিয়ানো বাজাচ্ছে সে আর কেন, এটি তারই মেয়ে। কিন্তু দুঃখের বিষয় হলো এও একজন কিলার, এবং কিলার হওয়ার কারণে এবং সে তার মেয়ের সাথে দেখা করতে পারে, সে চোখেও দেখে না। তো যাই হোক, মার্গুলিস তাকে তখন সেখান থেকে ডেকে নিয়ে সে বলে যে কেন, আমার তোমাদের একটা কাজ রয়েছে, তুমি কী করতে ইচ্ছুক? সে বলে যে মার্গুলিস, আমি তো রিটায়ার করেছি, ঠিক না, আমি তোমার জন্য এই কাজ করতে পারবো না। তখন সে তাকে বলে তুমি তোমার মেয়ের খুব কাছে চলে এসেছো, ঠিক না, তো যদি তুমি এই কাজটি না করো তাহলে বুঝতেই পারো তোমার মেয়ের সাথে কী করবো। তখন সে বাধ্য হয়ে সে এনভেলপটি নেয় এবং আমরা এখানে বুঝতে পারি যে সে চোখে অন্ধ, এবং সে বুঝতে পারে যে এখানে আর কারোর নাম নেই, তার জন উইকের নাম রয়েছে, এবং এই জন উইকে সে এক সময়কার প্রধান ফ্রেন্ড। তখন সে বলে ঠিক আছে, আমি তোমার জন্য কাজ করবো, অনেক কষ্টে সে রাজি হয়। তো সে তখন বলে তুমি কি জানো জন উইক হতে পারে? সে বলে যে হ্যাঁ, পৃথিবীতে জীবন তো এখন কয়েকজন আছে জন উইকের বন্ধু, এবং তাদের মধ্যে সবচেয়ে কথাকে বিশ্বাস করবে এমন লোক সংখ্যা খুবই কম। তো এখান থেকে আমরা চলে আসি ওসাকা কন্টিনেন্টাল, এটা আসলে জাপানে রয়েছে, এবং এখানকার যে লোকটি তার নাম হলো সিমাজু খোজি। সো মিস্টার খোজি এবং এর তার মেয়ে আকিরা, এবং এখানেও ঠিকঠাক সময়ে একজন বাউন্টি হান্টার আসে, এবং এই বাউন্টি হান্টারকে এখানে তার নাম বলা হয়নি, এবং তার নাম রয়েছে মিস্টার নোবারি। সো আমরা তাকে নোবারি বলে ডাকবো। তো যাই হোক, নোবারি তখন সেখানে একটা কুকুর নিয়ে সেখানে বসে পড়ে, এবং একে আমরা বুঝতে পারি একজন ট্রাকার, এবং এই জন উইকের পিছনে একজনের ফলো করছে। সো যাই হোক, যখন জন উইকের এখানে সে তাকে এই খুঁজতে খুঁজতে ঠিক এখানে পৌঁছায়, এবং সে তার লোক হলে তাকে 50 মিনিট তাকে হত্যা করবে। সো যাই হোক, তো আকিরা এবং তার সুজুকি খোঁজি তারা দুজন তখন কথা বলে আছে, জন উইকের সঙ্গে তোমার সম্পর্ক অনেক পুরাতন, হাইটি পেলেও আজকাল কালক তোমার কাছে ঠিকই আসবে। সো তোমাকে যে কোনো জন উইকের সাথে তোমার সম্পর্ক বিচ্ছিন্ন করা উচিত বাবা, নাহলে তুমি বিপদে পড়তে চলেছি, আমাদের হোটেলের সমস্যা হতে পারে। সে বলে যে না, তুমি টেনশন করো না, তুমি নিশ্চিন্ত থাকো, এরকম কিছুই হবে না। সেখান থেকে আমাদের খোঁজি সেখান থেকে গিয়ে তার দুইজন দলবলকে সাথে করে নিয়ে সে বলে যে কাউকে ঢুকে দেবে না, এবং সে তখন একাই রওনা দেয়। এবং সেখানে আমরা দেখতে পাই যে আসলেই ওই কেনের
ধারণা মতোই জন উইক ঠিক এখানে এসে পৌঁছেছে এবং সে তাকে বলে যে আমি খুবই দুঃখিত খোঁজি তোমাকে এত কষ্ট দেওয়ার জন্য। সে বলে যে না, কষ্ট কিছু নাই, একজন বন্ধুই তো একজন বন্ধুর উপকার করবে। সো যাই হোক, উপকারের তো গোষ্ঠী দিকে চলছে, তারা এখানে হালকা একটু ওয়াইন পান করে। তো যাই হোক, এখানে ওয়াইন পান করার মাঝখানে দেখতে পাওয়া যায় যে মার্গুলিসের লোকেরা ঠিকই কেনের কথা মতো সেখানে এসে হাজির হয় এবং মার্গুলিসের লোকেরা সেখানে আস্তে আস্তে হোটেলটি ঘিরে ফেলে এবং এটা সেই মিস্টার নোবাই তো ঠিকই বুঝতে পারে এবং সেখান থেকে সে ম্যানেজারকে এসে বলে যে সেই রিসেপশনিস্ট আকিরাকে বলে যে ম্যানেজারকে ডাকো। আকিরা তখন নিঃশব্দে পুরো হোটেলটা খালি করিয়ে দেয়। তো যাই হোক, তখন কেন্টের কাছে সেখানে ততক্ষণে লক্ষ্য সংবাদ পৌঁছে যায় যে মার্গুলিসের লোকরা সেখানে এসে হাজির হয়েছে। সো যাই হোক, তারা তো ওইদিকে গল্প সল্প ব্যস্ত ছিল এবং যখন সে তার মেয়ে চিনতে পারে যে জন এখানে কী করছে। সো যাই হোক, তখন সে তার কিছু বলার থাকে না। তো এদিকে মার্গুলিসের লোকেদেরকে সে বলে যে খেলার জন্য প্রস্তুত না এবং তারা তখন তাদের ওল্ড এজ সব হাতিয়ার নিয়ে বের হয়ে পড়ে এবং আমাদের সুজুকি খোঁজি সেখানে সে বলে যে জেন্টলম্যান, আমি আপনাকে কীভাবে সাহায্য করতে পারি। তারা তখন বলে যে আমরা জানি যে এখানে একজন এমন কাউকে সার্ভিস দিচ্ছে এই হোটেল, যাকে আমরা ডিসব্যান্ড করে দিয়েছি। সো এটার জন্য আপনাকে আমরা তল্লাশি করতে চাই। সে তখন বলে না, এটা সম্ভব নয়, এই হোটেলটাকে ডিসব্যান্ড করলে কেন একমাত্র করতে হবে। তখন সে হোটেলটাকে বলে যে আমরা মার্গুলিসের অর্ডারে হোটেলটাকে ডিসব্যান্ড করলাম। তো ডিসব্যান্ডও করলো, কিন্তু তখন সে বলে যে তখন তার সে প্রথম বন্ধু কেন্ট এসে বলে যে কী অবস্থা বন্ধু, এত বছর পর। সে খুঁজে বলে যে এত বছর পর তোমার সাথে দেখা যাক, খুবই ভালো, এত বছর পর তুমি দেখা করতে এসেছো, আমি খুবই খুশি। তো যাই হোক, তারা তখন এখানে বুঝতেই পারে যে এখন একে অপরের শত্রুর সাথে দেখা হয়েছে, এখন বন্ধুত্ব দিয়ে কোনো কাজ নেই। সে তখন বলে যে এখানে রক্তপাতের কোনো প্রয়োজন নেই, কোজি তুমি শুধুমাত্র বলে দাও সে কোথায়। তো যাই হোক, তখন সে তার ইগোত হার্ড না করে সে তখন শেষ করে শুধুমাত্র রক্তপাতের কাজ শুরু করে এবং সেখানে তখন শুরু হয় এক তার উত্তেজনার লড়াই। আসলে এই লড়াইয়ে এখানে এমন কিছু সিন রয়েছে যে সিন আসলে বুঝে বলানো সম্ভব না, মানে এটা এক্সপ্লেন করাও সম্ভব না, বাট তাও আমি চেষ্টা করছি এক্সপ্লেন করার, কেননা এখানে এতটা পরিমাণে ব্লাড শেড হয়েছে এবং এখানে মুভিটা প্রায় 2 ঘন্টার উপরে এবং মুভিতে এত পরিমাণে অ্যাকশন সিন রয়েছে যেগুলো কেউই কখনো এক্সপ্লেন করতে পারে না। সুতরাং এখানে তীর ধনুক আর হাতিয়ারের যুদ্ধ শুরু হয় এবং এখানে একের পর এক লোক আসতে থাকে এবং পরে যখন তারা পারে না তখন তাদের স্পেশাল ফোর্স নেমে আসে, অর্থাৎ এরা একদম সাজসজ্জায় ভরা। তারা তখন শুরু করে লড়াই। এদিকে চাকিরা তাকে বলে যে তুমি এখানে থাকা মোটেও উচিত ছিল না, তোমার জন্য আমরা সবাই মরতে চলেছি। তখন আকিরা তখন বলে তুমি হাতে বন্দুক রয়েছে, অবশ্যই, তখন চলো সবাই। এবং তখন আকিরা সবাই মিলে শুরু করে লড়াই, তীর ধনুকের। আসলে জাপানি দেশে খুব ভালো পারে নিজের কালচারকে ফুটিয়ে তুলতে। তো সব কালচারের কথা বাদ, তো তারা এদিকে তো চলছে তুমুল লড়াই, কারণ এরা কেউই কারোর থেকে কম না, সবাই হলো সেই লেভেলে কিলার। এবং আমরা জানি যারা জন উইকের সিনেমা দেখেছি, জন উইকের যে স্যুটগুলো থাকে এগুলো সবসময় বুলেট প্রুফ থাকে। সো বুলেট প্রুফ স্যুটের কাজ তো আমরা কামাল দেখছি এবং এখানে দেখতে পাই যে আমাদের খোঁজি ভালো মতো ফাইট করছে। এদিকে কেন্ট সেখানে বসে লুডোস খাচ্ছে। তো এটা দেখে বলে যে মিস্টার ব্লাইন্ড ম্যান মার্কুলিসের ডান হাত, সে বলে ব্লাইন্ড ম্যান তুমি কি দয়াপূর্বক আমাদেরকে সাহায্য করবে, নিজের কাজটা করবে। তখন সে আর বেশি কথা না বলে সে তখন শুরু করে নিজের অসম্মান। আমরা বুঝতে পারি যে এ অন্ধ হতে পারে, বাট এ কোনো চরম লেভেলের ফাইটার, কিন্তু এটা সম্ভব নয় বাস্তবে, কারণ অন্ধ কোনো ফাইট করতে পারবে না। তো যাই হোক, এটা কথা নাই। তো আমরা মুভির সাথে থাকি। সো মুভিতে প্রচণ্ড পরিমাণে মারপিট চলতে থাকে এবং একের পর এক ধাপ লোক মরতে থাকে। তো এখানে জন উইক তো যাকে সামনে পেয়ে তাকে মারছে এবং কেন্টও যাকে সামনে পেয়ে তাকেই মেরে একদম কুপকাত করে দিচ্ছে। তারা উভয় কেউ কারোর হচ্ছে কোনো অংশে কম নয়। এদিকে শেষ পর্যন্ত আকিরার গায়ে গুলি লাগে এবং সে তখন খুঁজি তাকে নিয়ে যেতে থাকে এবং জন উইকও তখন সেখান থেকে পালাতে থাকে এবং পালাতে এক পর্যায়ে জন উইক থাকতে চাইলেও কিন্তু কোজি তাকে বলে আমার উপহারকে এভাবে নষ্ট করো না, তুমি তাড়াতাড়ি চলে যাও। তাকে রেল স্টেশন যেতে বলে, একটা মেট্রোতে, কিন্তু সেই মেট্রো যাওয়ার আগে তার সামনে পরে প্রচুর গুন্ডা তাকে সামনে সবাইকে মেরে, এরা সবাই অ্যাসাসিনেটর। যাই হোক, তো আমাদের মিস্টার উইকও কোনো কম নয়। তো সেখানে কেন্ট হাজির হয়, বলছে কেন্ট কী অবস্থা, আমি ভাবছিলাম রিটায়ার করছিলাম। হ্যাঁ রিটায়ার করেছিলাম, বাট তোমার জন্য আমাকে আবার অ্যাকশন ফিরতে হয়েছে, আমার মেয়েকে আসলে মেরে ফেলবে। যাই হোক, তখন তারা দুজনেই সব কিছু বছরের বন্ধুত্ব ভুলে তারা শুরু করে আবার লড়াই। তো দুজনেই লড়াই করতে থাকে এবং একে অপর থেকে তারা কেউই কারো কম নয়। তো যেহেতু এদিকে সে অন্ধ, সে আর এদিকে জনও তাকে মারতে পারছে না, কারণ সে তার অনেক পুরনো বন্ধু। তাই শেষ পর্যন্ত বাধ্য হয়ে তারা ফাইট তো করছে, বাট মনের ইচ্ছাই না। তো
তো এদিকে দেখা যায় সে মিস্টার নোবার উপর থেকে হচ্ছে কেন্টের উপর আক্রমণ করে এবং সে তাকে সেখানে ঢুকিয়ে দেয় এবং ওসাকা কন্টিনেন্ট লিসবেন করার খবর সঙ্গে সঙ্গে পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়ে এবং জন উইকও সামনে থেকে সবাইকে মারতে আঘাত থাকে এবং শেষ পর্যন্ত সে মিস্টার নোবারের সামনে এসে হাজির হয় এবং ওসাকা কন্টিনেন্টালেরও এই ধরনের প্রশ্ন করে মিস্টার নোবারে বলে তুমি কে একজন বাউন্টি হান্টার? বলে হ্যাঁ আমি বাউন্টি হান্টার ট্র্যাকার, তোমাকে ট্র্যাক করার জন্য, বাট এখন তোমাকে মারার জন্য এত টাকা নেই, তোমাকে তো 50 মিলিয়ন হবে তখন আমি তখনই তোমাকে মারবো। তো সে বলে সে তাকে ছেড়ে দেয়। তো এখানে সে আর বেশি কথা বলে না, কারণ সে নিজেও চায় না বেশি ব্লাড শেড করতে এবং তাই সে বেশি রক্তপাত না করে সেখানে চলে যায়। কিন্তু এদিকে আমরা হচ্ছে খোঁজিকে এবং তার মিয়াকিরাকে দেখি তাদের জন্য কেন্ট অপেক্ষা করে বসে আছে। কেন্ট তাকে বলে তুমি শুধুমাত্র বলো বন্ধু যে জন উইক কোথায়, তাহলে আমরা তোমাকে মারতে হবে না। বাট আমরা দেখি এখানে খোঁজি সে একটু ইগো টাইপের মানুষ, তাই সে বলে না আমি তোমাকে না মেরে ছাড়তে পারি না, হয় তুমি আমাকে মারবে না আমি তোমাকে মারবো। সে তখন তো শুরু করে আক্রমণ। বাট আমরা এখানে বুঝতে পারি যে কেন্ট যেহেতু আহত ছিল খোঁজি, তাই সে বেশি সময় টিকতে পারে না এবং কেন্টকে সহজেই কোজি মেরে দিতে পারে। শেষবার একটা ফাইনাল স্ট্রাইকে বলে প্লিজ তুমি থেমে যাও, সে তো তোমাকে মরতে হবে না আজকে, তাও সে আক্রমণ করে সে নিজের মৃত্যু নিজে ডেকে আনে। সেখানে যখন তার মৃত্যু দেখে আকিরা পুরো ভেঙে পড়ে, আকিরা তখন তাকে মারতে গেলে যখন তলোয়ার নিতেছে তখন সে বলে কেন্ট তাকে বলে যে না প্লিজ না, তুমি আমাকে মারার চেষ্টা করো না, তুমি জীবিত থাকো, বাঁচো। এবং সে বলে আমি তোমার জন্য অপেক্ষা করবো, অবশ্যই তুমি একদিন আমাকে প্রতিশোধ নিতে আসবে এবং এটাই হবে ভবিষ্যৎ। যাই হোক সেটা কথা না। তো এখান থেকে তারা মেট্রোতে এসে পড়ে, জন উইক তখন সেখানে মেট্রো ট্রেনে ঢুকে পড়ে এবং মেট্রো ট্রেনে ঢুকে সে বসতেই সেখানে আকিরা এসে ঢুকে। সে প্রথমে বন্দুক বার করার সময় বলে যে ওই লোকটি গিয়েছিল। তো আমরা অ্যাসাসিনেটর আসলে সে একটা মিউচুয়াল ফ্রেন্ড, ওর নাম কেন্ট, আমরা সবাই একসঙ্গে কাজ করতাম, তো দেখা করার কোনো কথা নাই। তো তখন তারা সে বলে যদি তুমি তাকে মারো, আকিরা বলে যদি তুমি তাকে মারো হবে না, আমি তাকে মারবই। আমি বলে যে গুড বাই মিস্টার উইক, ভালো থেকো এবং কখনো এরকম করো না যেটা আমাদের সাথে করলে। এবং এই কথা বলে সে বলে আমি বুঝতে পারছি, প্লিজ তুমি নিজেকে শান্ত রাখো, এবং তাই বলে সেখান থেকে চলে যায়। তো যাই হোক এটা কোনো কথা নয়। তো তখন এদিকখান থেকে জন উইক আমাদের আমরা দেখাই হোটেল কন্টেন্ট নিউ ইয়র্ক কন্টেন্ট, সেখানে উইনস্টনের সঙ্গে দেখা করেছি কিং, এবং তারা তখন কথা বললে যে প্লিজ আমাকে জন উইকের সাথে দেখা করতে দাও। তখন কিং বলে যে কেন, আগের বার তখন তুমি দেখা করো তখন তাকে তুমি গুলি করেছো, বুঝলি না, এবার তাকে জানতে হবে, বুঝতে হবে তার সাথে কী রয়েছে এবং কীভাবে তার মোকাবিলা করা যায়। তো যাই হোক তখন কিং তাকে সেভাবে বুঝিয়ে দেয় এবং তাকে কোথাও দেখা করতে হবে তারা জানে প্রথম জায়গায়, অর্থাৎ সেইবার যে ম্যানেজারের অ্যাসিস্ট্যান্ট মারা গিয়েছিল খাইরো, তাকে যেখানে জানা মানে তখন দেখে সে জায়গাতে দেখা করতে হবে। এদিকে আমরা মার্গুলিসকে দেখি, সে তার যে সহকারী তার সাথে কথা বলছে। সে বলে যে ওসাকায় যে ব্লাড শেড হয়েছে এটা কোনো দরকার ছিল না। মার্গুলিস তখন বলে যে আসলে আমি তো কোনোই না, আমাকে জাস্ট জন উইকের যে লেজেন্ড সেটাকে ধ্বংস করতে হবে এবং ধ্বংস করার জন্য আমাকে যার তার সংস্পর্শে তাদের সব কিছুকে ধ্বংস করা অনিবার্য এবং করতেই হবে আমাকে। তাই তখন সে তাকে আর কিছু না বলে তখন সেখানে আমরা মিস্টার নোবারিকে দেখতে পাই এবং সেখানে কেন্টও পাশে বসেছিল। সে তখন তাকে বারবার নিষেধ করে যে প্লিজ তুমি এই বাউন্ডারিটা নিও না। বাট সে তখন তার কোনো কথা শুনে না। সে বলে দেখা করতে যায় এবং দেখা করতে গিয়ে বলে যে আমি মিস্টার জন উইককে চিনি এবং আমি তাকে মারতে পারবো বলে মনে করি। সে বলে যে জন উইককে কাছে আমরা শুধু একবার প্রতি পেরেছি মারগুলি। সে বলে যে একবার যদি হয়েছে আমরা আবার পারবো। সে বলে না আমার মনে হয় না তুমি পারবে। যাই তখন সে বলে যে আমি তাকে হত্যা করতে পারি, তো আমাকে দিতে হবে $30 মিলিয়ন। সে তখন বলে 30, সে একটু বেশি হয়ে যাচ্ছে, 20। সে বলে যে না 20 হবে না, আমি জানি তোমার কাছে অনেক টাকা রয়েছে। তখন তারা তখন একটা মাঝখানে রেখে এসে বলেছে ঠিক আছে $25 মিলিয়ন, এটাই $23 মিলিয়ন। তখন সে তাকে বলে যে তোমার ইগো আমার খুব ভালো লেগেছে এবং এই কথা বলে সে তখন তাকে হাত মেলায় এবং হাত মেলাতে গিয়ে সে হঠাৎ করে তার হাতে ছুরি ঢুকিয়ে দেয় এবং সে তাকে বলে যে ছুরি যদি তুমি তুলে নাও তাহলে তুমি মনে করো তুমি নিজের লাইফে বেশি ভালোবাসো, যদি তুমি ছুরিটাকে টানে বার করো তাহলে বুঝতে হবে তুমি এই ডিলটাকে ভালোবাসো। এবং তখন সে আর কি করবে, এই জিনিসটা খুবই হাস্যকর। এর আগের সিনেমাতে আমরা দেখেছি যে জন উইকও নিজে একটা আঙুল কেটে ফেলেছে এবং এই প্রথম সিনেমাতে যে সিন ছিল সেই সিনেও দেখেছি আমরা যে লোকটি একটা আঙুল কাটাচ্ছিল। তখন এটা কী নিয়ম আল্লাহ ভালো জানেন, তো সেটা তখন এই কাজই করে। আঙুল কাটলে তারা খুন চুরি করবে, ট্রিগার দিতে পারবে না। তখন তারা সেখান থেকে হাত বার করে এবং তার সাথে হ্যান্ডশেক করে এবং এর সঙ্গে তার ডিলটা কনফার্ম করে। তো এখানে আমরা সাইকোপ্যাথের একটু লক্ষণ দেখেছি, সেটা কোনো কথা নয়। সে তখন তারপরে হত্যা করতে লেগে পড়ে। সো উইলসনের সঙ্গে জন তখন দেখা করে সেমেট্রিতে। তারা তখন দুজনেই বলে যে আসলে ক্যারলো অনেক ভালো বন্ধু ছিল আমাদের এবং সে মারা গেছে শুধুমাত্র আমাদের জন্য, বোকামির জন্যে।
তো যাই হোক তখন সে বলে যে এই সাইনটি কার, সে তখন বলে যে মার্গুলিসাইড। সে তখন তাকে বলে তুমি তাকে হত্যা করতে পারবে না, কখন এটা শেষ হবে, তুমি কখনো ভেবে দেখেছো তোমার মৃত্যুর সঙ্গে শেষ হবে। সো তুমি তাকে হত্যা করো তুমি একটু ওল্ড ফ্যাশন ওয়ে, তুমি একটা ডুও ম্যাচ চ্যালেঞ্জ করো এবং এর জন্য তোমাকে একটা পরিবার দরকার হবে। কিন্তু সে বলে যে আমার তো কোনো পরিবার হাই টেবিলে বসে না। তুমি একটা পরিবার তোমার রয়েছে, তোমার নিজেকে বার্লিনে পাঠাও এবং বার্লিনে তোমার যে পরিবার তার সঙ্গে তুমি আবার যুক্ত হও এবং যুক্ত হওয়ার মাধ্যমে তুমি শুধুমাত্র তাকে হাই টেবিল ডুয়োতে চ্যালেঞ্জ করতে পারবে। এই ডুয়োটা হলো একটা ম্যাচ, মানে ডুয়ো ফ্রি ফায়ার ডুয়োর মতোই, তুমিও খেলবে সেও খেলবে, যে মরবে সে কেউ থাকবে সে জিতবে। তো ব্যাপারটা কোনো কথা নয়। তো তখন হাই টেবিল ডুয়ো তখন সে বলে যে ঠিক আছে তাহলে তুমি এখনই রওনা দেবে এবং তোমার সেই ফ্রেন্ডের সঙ্গে সেই মানে পরিবারের সঙ্গে যোগাযোগ করো। তো এখানে একটা বড় খেলা রয়েছে। এই জন উইকের আগে একটা পরিবার ছিল ঠিকই, বাট এই পরিবারের সঙ্গেও তার তেমন কোনো রফাদফা হয়নি এবং শেষ পর্যন্ত পরিবার সে চলে গিয়েছিল। যাই এটার চার্চ সে ঢুকতে, সেই চার্চে প্রায় তার 3টা বন্ধুকে রেখে সে তখন ঢুকে করে সে বলে যে আমি আঙ্কেল পেদ্রোর সঙ্গে দেখা করতে চাই। তো এখানে যখন ফাদারকে সেই কথাটি বলে, তো ফাদার তাকে তখন একটা শর্ট গানের গুলিতে অজ্ঞান করে দেয়। তো এরপরে আমরা দেখতে পাই সেই ইয়ের সিন, যে আমাদের মার্গুলিসকে তখন ফোন দেয় মিস্টার নোবেল এবং সে তাকে বলে সে পরিবারের ভিতরে ঢুকে পড়েছে, এখন তাকে মারা প্রায় নেক্সট টু ইম্পসিবল। সে তখন তাকে বলে যে না তোমাকে ইম্পসিবল না, তুমি যেহেতু ডিল করেছো হয় এখন তুমি নিজের জীবন দেবে নাহলে ওর জীবন দেবে, তোমাকে জীবন দিতেই হবে। সো তুমি ভেবে দেখো কীভাবে তুমি করবে। সো এখানে মিস্টার নোবারিতে ফেসে যায়, বাট মিস্টার নোবারির হাতে এখন কিছুই করার নেই। তো জন উইককে সেখানে আমরা দেখি ফাঁসে দড়ির মতো বসানো হয়েছে। এখানে আমরা দেখি একটি মেয়েকে, এই মেয়েটি হলো আর কেউই নয়, এটি জন উইকের কাজিন। তো আঙ্কেল পেদ্রো তখন বলে যে প্লিজ তুমি এখন বড় হয়ে গেছো মারিয়া, সো আমাকে প্লিজ আঙ্কেল পেদ্রো দেখা করতে খুবই জরুরি। সে বলে যে আঙ্কেল পেদ্রো, জন উইক গতবার যখন তুমি বাড়ি ছেড়ে গিয়েছিলে তখন তুমি হাই টেবিলের সঙ্গে যে পাঙ্গা নিয়েছো, বাড়ি ছেড়ে যাওয়ার কারণে তোমার এই পাঙ্গার কারণে হাই টেবিল এসে আমাকে তো কিছু বলতে পারেনি, যে কিন্তু আমাদের আঙ্কেল জনকে সারা মেরে দিয়েছে এবং তোমার জন্য সে মারা গিয়েছে। সে তখন তাকে বলছে আচ্ছা আমি যে কোনো কিছু করতে পারি, কী করতে হবে আমাকে ঢুকতে। তখন সে তাকে বলে যে আঙ্কেলকে যে মেরেছে তাকে মারতে হবে। সে বলে যে তুমি একটি নামের প্রয়োজন নেই, যে এই লোক তোমাকে নিয়ে যাবে এবং সে তখন তাকে নিয়েও যায় এবং আসলে তাকে নিয়ে আসা হয় একটা বড় টেবিলে, মানে পার্টি চলছিল সেখানে এবং এখানে একটা মোটাসোটা করে লোক বসে আছে এবং এই মোটকু সেই লোক যে আঙ্কেল পেদ্রোকে হত্যা করেছে। সো এখন জন উইকের কাজ হলো তাকে কোনোভাবেই হত্যা করা। তো তখন এখানে দেখতে পায় যে তারা তাকে এখানে ঢোকানোর জন্য তাকে বিক্রি করে দিয়েছে, এই কথা বলে যে সে তাকে মারতে চেয়েছে এবং এটা বলে যে আসলে আমি এই কারণেই মার্গুলিস পরিবারদের বিশ্বাস করি না। যাই হোক সেই পরিবারটা কখনোই রয়্যাল না, তারা সবসময় বিশ্বাসঘাতকতা করার জন্য ওস্তাদ। তো এখানে দেখতে পাই যে তোমার জন্য একদম অপেক্ষা করছে, অপেক্ষা করে কেন্ট, সে বলে জন ভালো আছো, এবং কেন্ট তখন তাকে একটা চা অফার করে যে আমি তাকে মারতে চাই। তো যখন যাই হোক সেটা কোনো কথা না, জন তাকে বলে কেন্ট তুমি এখানে একটা পার্সোনাল, তুমি প্লিজ এর মধ্যে ঢুকে পড়ো না। যখন সেই মোটো লোকটি মারতে চেষ্টা করে তখনই সেখানে সে তাকে থামিয়ে দেয় এবং সেখানে মিস্টার নোবারি চলে আসে। সে বলে যে তার লোক বলে স্যার এই বাইরে ঘোরাফেরা করছিল। মিস্টার নোবারি এসে বলে যে প্লিজ আপনিও বসুন, আপনিও কেন বাইরে দাঁড়িয়ে থাকবেন। মিস্টার নোবারি এসে বলে যে আমিও এই জন উইককে মারতে চাই। তারপর যে আমরা সবাই জন উইককে মারতে চাই, তো আমাদের উচিত জন উইকের সঙ্গে একটা রফাদফা করা, যে কে তাকে মারবে এটা আমরা সিলেক্ট করব কার্ড গেমের মাধ্যমে, অর্থাৎ জুয়া খেলে যার কার্ড বেশি পড়বে সে জন উইককে মারবে। সো জন উইক তো নিজেও অবাক, জন উইক একটা ডেঞ্জারাস মাফিয়ার লাইফ এভাবে তারা ডিসাইড করছে। তো এটা কোনো কথা নাই। তো তারা তখন কার্ড নিয়ে খেলা শুরু করে এবং যখন দেখা যায় যে আমাদের মুটু মামুই হয়ে দিতে দেয়, বাট জন উইক তো খুবই জিনিস, সে তখন করে কার্ড দিয়ে তাকে একদম সুন্দর ঢুকিয়ে দেয় এবং তো গলা কেটে দেয়, গলা মানে সাইডের অংশ, বাম দিকের অংশ। তখন শুরু করে আবার টান অ্যাকশন লড়াই। আসলে সব অ্যাকশন সিন কীভাবে মানে এক্সপ্লেন করা যায় এটা আমার জানা নেই, যাই হোক কোনো কথা না। তো অ্যাকশন সিন চলাকালীন অবস্থায় তারা সেই যে ধুমধাম অ্যাকশন চলতে থাকে এবং অ্যাকশনের এক পর্যায়ে এসে আমাদের মিস্টার মুটুকে মারার জন্য মিস্টার জন উইক নিজের সর্বস্ব দিয়ে দেয় এবং সে তখন তাদেরকে সঙ্গে চলে থাকে তুমুল অ্যাকশন। তুমি বুঝতে পারো রাশিয়া বেলারুশে কীভাবে মানুষ কি এদিকে গোলাগুলি চলছে, ফাইট চলছে, মানুষ ডান্স করে যাচ্ছে, মানুষ কি পুরো মাতাল হয়ে গেছে নাকি আল্লাহ ভালো জানে। তো ওটা কোনো কথা না, আমাদের কোনো দেখার বিষয় না। তো তারা তখন উপর থেকে তাকে ফেলে দেয় এবং ফেলে দিয়ে তারপর কুড়াল হাতুড়ি জাজ তাই নিয়ে লড়াই শুরু করে, বাট তাতেও তারা কোনো সুবিধা করতে পারছে না। আমরা জানি জন উইক, খেন্ট আর মিস্টার নোবারি, এরা তিনজনের প্রায়, মিস্টার নোবারি না, জন উইক আর খেন্ট তো টপ লেভেলের ফাইটার, বাট মিস্টার নোবারিও কম না, সেও ভালোই, যাই হোক
ওটা কোনো কথা নয়। তো যাই হোক তারা তখন শেষ পর্যন্ত নিচে নেমে আসার পরেও তাকে মিস্টার জন কিছুই করতে পারেনি। তখন শেষের দিকে এসে তাকে লাথি মেরে নিচে সিঁড়িতে ফেলে তার ঘাড় ভেঙে দেয় এবং শেষ পর্যন্ত সে মুটু মামু সেখানেই উপরতলা পাচার হয়। তো মুটু মামু পাচার হওয়ার সঙ্গে সঙ্গে সেখানে একটা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এখন কেন আতঙ্ক ছড়ছে আল্লাহ ভালো জানে, এটা জানার বিষয় নয় আমার। যাই হোক তখন মিস্টার নোবাই তার উপর আক্রমণ করার চেষ্টা করলে কিন্তু কেনটা করে না, সে কে এখন নয়, সে আমার শিকার, কথা বলে সে তাকে হত্যা করতে দেয় না এবং সে জনের সাথে বেরিয়ে আসে এবং তার একটা দাঁত নিয়ে এসে সে তার সেই বোনকে মারিয়াকে দেয়। মারিয়া বলে যে ওয়েলকাম মিস্টার জন, পরিবারে স্বাগতম নেফিউ, এ কথা বলেই তারা তখন একটা পাতের ভিতরে লোহা ফেলে এবং লোহা ফেলে দুজনেই একটা সিল বানায়। সে বলে যে তোমার ব্যথা আমার ব্যথা, তোমার লাইফ আমার লাইফ, এবং তোমার সমস্যা আমার সমস্যা, এই বলে তারা তখন একটা সিল মোহর দিয়ে দেয় এবং বলে ওয়েলকাম টু দ্য ফ্যামিলি। এবং এই বলে দুজনকেই হাতে হালকা একটু মদ দিয়ে, মানে পাদ্রি হয়ে সব কাজ করে গিয়ে আল্লাহ জানে, তারা সেখানে ঢুকে পড়ে এবং তখন আমরা উইলসনকে দেখানো হয়। উইলসন সেখানে সে হাজির হয় এবং মার্গুলিসের কাছে এবং সে তাকে বলে যে একজন জেন্টলম্যান যেভাবে করে আপনাকে জন উইক ডুয়োতে চ্যালেঞ্জ করেছে, হাই টেবিল ডুয়ো। তখন সে বলে হাই টেবিল ডুয়ো, জন উইকের তো কোনো পরিবার নেই। সে বলছে হ্যাঁ তার পরিবার আছে এবং তার পরিবার তাকে চ্যালেঞ্জ করে প্রক্সি হিসাবে তাকে দিয়েছে। সে বলে যে ওয়াও, এ তো খুবই সুন্দর কথা। এবং এখানে একটা শর্ত রয়েছে, যদি সে দিতে যায় তাহলে আমি তার ক্যারিয়ার হিসাবে আমাকে হাই টেবিল আমার টেবিল আমার হোটেলটা পুনর্নির্মাণ করে দেবে, এটাই তাদের শর্ত। তখন প্রথমে মার্গুলিস হাজির হতে না চাইলে সে তখন তাকে ঠাট্টা করে এবং সে তাকে ভয় দেখায়, অর্থাৎ তাকে প্রভোগ করে যাতে সে এই ডুয়োতে রাজি। এবং এটা সে ঠিকই জানতো যে যদি একবার সে রাজি হয়ে যায় আর তো ফিরে আসা সম্ভব না এবং সে জনই তাকে যে করে হোক মেরে দেবে। তো মার্গুলিস একটু ওভার স্মার্ট থাকার কারণে সে তখন সেটা ঠিকই মেনে নেয়। যাই হোক, তো এখান থেকে আমরা প্যারিসে এসে উপস্থিত থাকি এবং প্যারিসে সেখানে হাই টেবিলের সঙ্গে মার্গুলিস এবং জন উইকের একসঙ্গে মিটিং করানো হয় এবং মিটিংয়ে বলা হয় যেহেতু হাই টেবিল ডুয়োতে তোমাদের চ্যালেঞ্জ করতে তোমাকে একেবারে প্রস্তুত চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করতে, তখন দুজনেই বলে হ্যাঁ আমরা প্রস্তুত। তো জন উইককে তখন বলা হয় যে প্লেস, তা বলা হয় যে এইখানেই সময় দেওয়া হয় রাত 12টা থেকে ভোর সন্ধ্যা 6টা পর্যন্ত। এবং বলা হয় বন্দুক, সে বলে যে কোনো বন্দুক চলবে। সে বলে যে কোয়ার্টার, বলছে না কোনো কোয়ার্টার নয়। এবং তারা তখন দুজনেই বলে যে তোমাকে আমি হত্যা করবো যে করে মার্গুলিস বলে। কিন্তু সেখানে জন উইক তাকে বলে হ্যাঁ দেখা যাবে কে কাকে হত্যা করে। এবং তখন মার্গুলিস তার বিনিময়ে কেনকে তাকে সে প্রক্সি হিসেবে ব্যবহার করে। তো যাই হোক, তো কেনকে সে প্রক্সি ব্যবহার করলেও সে বলে যে আগামী সন্ধ্যা 6 মানে সূর্যাস্ততে যে সবার প্রথমে উপস্থিত থাকবে সেকে এই খেলার বিজেতা হিসাবে গণ্য করা হবে। ঠিক আছে দেখা যাবে। তখন সেখানে মার্গুলিস একটা কথা বলে যে ক্যারিয়ার হবে সেও কিন্তু মারা যাবে যদি সে তার প্লেয়ার ফেল করে। সে বলে যে রমিশনকে বলে জনই তো জানে না সে কেন কী বলছে। রমিশন বলে আচ্ছা তুমি এটা কেন করছো, তুমি কি তোমার এতে কী লাভ হবে। সে বলে যে আসলে তুমি বুঝবে না আমার লাভ। তো তখন কেনকে বলে যে যদি তুমি আজকে ঠিক করতে পারো তোমার মেয়ে তুমি চিরজীবনে মুক্ত। তো এখান থেকে আমরা সেই ইতে এসে পৌঁছাই যেখানে জন উইক একটা ক্যান্ডেল দিয়ে চার্চে এসে বসে আছে। তো চার্চে এসে বসার কারণ হলো আমরা যারা জন উইক সিনেমা দেখতে জানি যে জন উইকের একসময় স্ত্রী ছিল, সেই স্ত্রী জন উইকের এই কারণে চ্যাপ্টার 3-তে মারা গিয়েছিল, 3-তে কি 2-তে। তো এটা কোনো কথা নয়। জন উইক তখন বলে যে তখন কেন তাকে বলে তুমি কি মনে করো তোমার স্ত্রী শুনতে পাচ্ছে। সে বলে যে না আসলে শুনতে পাচ্ছি না, বাট তারপরেও আমি দিচ্ছি কারণ একটা আশা, মনের আশা যে হয়তো সে শুনবে, এই আশায়। তখন বললো যে তুমি এখানে কি তোমার মেয়ের জন্য ধাক্কা খেয়েছো। হ্যাঁ আসলে আমিও আমার মেয়ের জন্য আমি কখনো ফেরত আসতে চাইনি, বাট আমাকে আমার মেয়ের জন্য আসতে হচ্ছে। তো এখান থেকে আমরা মার্গুলিসকে এবং তার অ্যাসিস্ট্যান্ট কথা বলতে দেখি। সে বলে যে মার্গুলিস তুমি একদম বোকার মতো কাজ করেছো, তুমি জানো জন উইক হলো বেস্ট, তাকে তুমি কীভাবে ডুয়ো ম্যাচে হারাবে। তখন সে বলে যে বেস্ট হচ্ছে কী হয়েছে, সেও একটা মানুষ, তাকে আমি হারাবো যে করি হোক, টাকা দিয়ে হোক আর যেভাবে হোক। তো যাই হোক, সে বলে যদি তুমি ইগো স্যাটিসফাই করতে পারো তাহলে তুমি ঠিকই জিততে পারবে। তো সেখান থেকে সে একটা আন্ডারগ্রাউন্ড সাবওয়েতে এসে পৌঁছায় এবং সাবওয়েতে এসে আর কেউ দেখা করে সে বন্ধু রডি কিং, যাকে আমরা মুভির একদম প্রথম সিনে দেখছিলাম। সে তাকে বলে জন তুমি রেডি আছো। এটা সবচেয়ে বেস্ট সুট, স্ট্যান্ড আপ বুলেট প্রুফ কার্বন, এটা যে কোনো হাই টেবিল ডুয়ো যে কোনো অকেশন পারফেক্ট। তো একটা মানুষের সবচেয়ে বেস্ট দেখাতে হয় তার বিয়ের দিন এবং তার মৃত্যুর দিন। এই ঠাট্টা বাট্টা করে সে তাকে ছুটি দেয় এবং তখন আমাদের মার্গুলিসও প্ল্যান সাজায় এবং সে একটা শহরে একটা ম্যাপ তৈরি করে এবং সে তাকে বলে জন উইককে যে করে হোক আমাদের থামাতেই হবে। তারা তখন থামানোর দিকে প্ল্যান করতে থাকে। এদিকে জন উইকও নিজের প্রস্তুতি নেওয়া শুরু করে এবং সে এখানে তাকে
হচ্ছে সেই মার্গুলিস অ্যাসিস্ট্যান্ট বলে যে স্যার আপনি এটা অন্যের উপর বেশি বিশ্বাস করছেন, সমস্যা নেই, আমি এটাকে বিশ্বাস করার কারণ রয়েছে, সেটা তুমি পরে বুঝতে পারবে। তো যাই হোক, এখান থেকে আমরা দেখতে পাই একটা রেডিও চ্যানেল। এই রেডিও চ্যানেলটির হচ্ছে মূল কাজ হচ্ছে একটা বিশেষ, আজকের জন্য একটা বিশেষ কাজ হলো হান্টারদেরকে বাউন্ডারি সম্পর্কে খোঁজ দেওয়া। এবং এদিকে জন উইক রেডি হচ্ছিল এবং তার সেই চ্যানেল তাকে বাউন্ডারি সম্পর্কে খোঁজ নেয় যে জন উইককে যদি কেউ ধরতে পারে তাকে $25 মিলিয়ন পুরস্কার, $30 মিলিয়ন পুরস্কার, সরি 30 না, $27 মিলিয়ন পুরস্কার হিসেবে দেওয়া হবে। এবং তারা তখন হান্টারদেরকে বলে, এবং হান্টাররা তখন $25 মিলিয়ন লোভে একদম মানে যে যা ছিল জান নিয়ে বেরিয়ে পড়ে। তারা নতুন ধরনের ক্যালিব্রেটেড বুলেট তৈরি করে। যাই হোক, মানে সব কিছু শুধুমাত্র জন উইককে হত্যা করার জন্য। যাই হোক, জন উইককে হত্যা তো সে করতে পারবে আমরা বিশ্বাস রাখি। তো জন উইককে হত্যা করা তো বাপের দিনে কাম্য নয় ওদের। তো তখন তারা জন উইক হত্যা করার জন্য বেরিয়ে পড়ে, এবং জন উইকও তখন হচ্ছে মার্গারেট সর্বস্ব দিয়ে শুরু করে। আজকের রাতে প্যারিসের শহরটি রাস্তাঘাট হবে একদম রণক্ষেত্র। তো সেখান থেকে জন উইক বলে যে আমার একটা গানের দরকার। তখন ব্যথা বলে যে অবশ্যই, আমি তখন জিজ্ঞেস করবো। তখন তাকে পিট ভাইপার নামে একটা বন্দুক দেয়, এটা সবচেয়ে বেস্ট বন্দুক। এই পিট ভাইপার বন্দুকের দাম প্রায় অনেক দাম, মানে $20 কাছাকাছি যাবে কিনা সন্দেহ রয়েছে। তো যাই হোক, তো পিট ভাইপার বন্দুক দিয়ে বলে যে এটা সব থেকে বেস্ট এবং এটা সব থেকে তাড়াতাড়ি রিলোড করা যায় এবং সেটা সুইট ক্যালিব্রেটের কারণে সবচেয়ে ভালো। তো যাই হোক, এখানে বলে যে আমি আশা করি তুমি জিততে পারবে, এবং আমি কখনো ভাবিনি যে আমি নিচ দিয়ে যাবো। তো আজ তোমাকে দেখেছে, এবং জন উইক তাকে বলে যে তোমার যতটা সম্ভব কাছে নিয়ে যেতে হবে চার্চে সূর্যাস্তের আগে, সূর্যাস্ত হবে 6:45, 6:45 সময় তাকে চার্চে উপস্থিত হতে হবে। তো সে বাঁচতে চায়, আর যদি উপস্থিত হতে না পারে তবে তার জন্য মৃত্যু অবধারিত। তো যাই হোক, সেটা তো কথা নয়। আমরা জন উইককে দেখতে পাই যে সে তখন বলে, যখন আমি জন উইককে তার উচ্চারণ বলে, যখন আমি ওর কবর লিখছিলাম, ওর অ্যাসিস্ট্যান্টের সঙ্গে বলে যে আমি কী বলবো তার সারা জীবনের এত কাজের জন্য। তখন জন উইক তাকে বলে যে আমার কবরে লিখবে লাভিং হাজব্যান্ড। তো এখানে আমরা বুঝতে পারি না জন উইক কি মৃত্যুর জন্য যাচ্ছে না কিছু যাচ্ছে। যাই হোক, এটা মুভি পরে গেলে আমরা ক্লিয়ার হবো। তো জন উইক তখন ওখান থেকে বেরিয়ে পড়ে এবং রাস্তার শহরটার সঙ্গে সঙ্গে তার পিছে লেগে পড়ে বাউন্টি হান্টার্সরা, অর্থাৎ অ্যাসাসিনেটররা। তারা তখন নিজের সর্বস্বটা দিয়ে শুরু করে জন উইকের পুরো আক্রমণ। তো এদিকে জন উইকও তো বেস্ট লেভেলের ফাইটার। এখানে এমনই কিছু অ্যাকশন সিন যেগুলো কখনোই বলে প্রকাশ করা যায় না, বলে বোঝাও যায় না। তখন সেখান থেকে তার উপরে গেটের উপরে শুরু করে আক্রমণ, এবং জন একটা গাড়ি নিয়ে শুরু করে দৌড়, তাদের হাতে ভাজবে। এখানে জন উইকের কাজ তেমন হচ্ছে ফাইট করা। জন উইক তাদেরকে কোনো রকম ব্যস্ত রেখে চার্চ পর্যন্ত পৌঁছানো, এটা জন উইকের প্রধান লক্ষ্য। তো যাই হোক, ওটা কোনো কথা নয়। জন উইক নিজের সর্বস্ব দিয়ে চেষ্টা করে যাচ্ছে তাদেরকে হত্যা করার জন্য, এবং এদিকে তারাও তাদের সর্বস্ব দিয়ে জন উইককে মারার চেষ্টা করছে। তো এইসব সিনগুলো এতটাই ভালো যেটা আসলে কী করে বলবো, বলে কিছু বলতে পারছি না। তো যাই হোক, তারা গাড়ির সঙ্গে একের পর এক গাড়ির ট্রাক খেতে খেতে এবং নিজের অসাধারণ শুটিং স্কিলের মাধ্যমে সে গাড়িতে বসে বসে গাড়ির ড্রাইভার পর্যন্ত উড়িয়ে দিতে পারছে। তো যাই হোক, ওটা কোনো কথা নয়। তারা তখন হচ্ছে জন উইককে শেষ পর্যন্ত বের হয়ে তারা তখন মারার চেষ্টা করে, বাট জন উইক তো জিনিসই, জন উইককে মারা তো দূরে থাকতে তারা জন উইককে টিকিটা ধরতে পারেন এবং তারা তাদের জন উইকের হাতে মারা পড়ে। সো এখানে আমরা দেখতে পাই যে সেই মার্গারেট অ্যাসিস্ট্যান্টও সেখানে সে নিজের মুখে ফিল্ডে এসে নেমে হাজির হয়েছে জন উইককে হত্যা করার জন্য। তো জন উইকের অ্যাসিস্ট্যান্ট, এটা সবাই জানে মাফিয়া জগতে জন উইককে হত্যা করা প্রায় অসম্ভব, কিন্তু তাও হাই টেবিল তাকে কখনো ছাড়ার চেষ্টা করে না, এবং তারা তাকে শেষ কামড় দেওয়ার জন্য লেগিয়ে পড়েছে। তো যাই হোক, জন উইককে তখন হচ্ছে তারা যতটা সম্ভব চেষ্টা করছে তাকে হত্যা করার জন্য, কিন্তু হত্যা করা দূরে থাক, তাকে তারা কিছুই করতে পারে না, এবং জন উইক তখন তাদেরকে একের পর এক কুপকপ মেরে সেখান থেকে চলে যায়, এবং শেষ পর্যন্ত সে অ্যাসিস্ট্যান্ট জন উইক একাই রাস্তায় পড়ে থাকে। ওদিকে মার্গুলিসের কাছে খবর পৌঁছায় মিস্টার নোবারি বলে যে আমি যা দেখছি, যদি তুমি এই অবস্থায় থাকো তাহলে তো আর বেশি না মনে হয় আর ও পোষাবে, এবং তোমার মৃত্যু আজকে নিশ্চিত। তখন মার্গুলিস একটু ভয় পেয়ে যায় এবং সে রাগে তখন ফোনটা আছাড় মারে। এদিকে জন উইক দেখে একটা মোটরসাইকেল নিয়ে সেখান থেকে রওনা দেয় দ্বিতীয় লোকেশনের কাছে। তো দ্বিতীয় লোকেশনে সে বুঝতে পারে যে প্রথম প্ল্যানটি ফেল হয়ে গেছে। তো মার্গুলিস তখন আবার বলে যে আমাকে একটা ফোন দাও, এবং ফোন দিয়ে সে হচ্ছে কথা বলতে বলতে দিকে আমাদের হচ্ছে জন সেখান থেকে এসে আবার গাড়িতে সে পিন পয়েন্ট হয়ে যায়, অর্থাৎ সে তার এখন বাড়ানোর কোনো অপশন নেই। তখন সে গাড়ি ছেড়ে দিয়ে সে তখন সামনের বিল্ডিংয়ে ঢুকে পড়ে, এবং সামনের বিল্ডিংয়ে ঢুকে পড়ে সে নিজেকে লুকিয়ে দেয়। তো এখানে শুরু হবে আর একটি দ্বিতীয়, মানে মুভির তৃতীয় বেস্ট পার্ট। এখানে জন এবং সেই বাউন্টি হান্টারকে বলে, সে যখন ফোনে কথা বলে সে বলে ঠিক আছে তোমাকে আমি দায়িত্ব দিলাম জন উইককে মারার জন্য, এবং এর জন্যে বাউন্টিটি দ্বিগুণ করে দেওয়া হলো, অর্থাৎ $40 মিলিয়ন
বাউন্ডি করে দেওয়া হলো। তো মানুষ আরও পাগল হয়ে যায় জন উইককে হত্যা করার জন্য। তো বাউন্ডি হান্টার্সরা সেই ঘরটি একদম ঘিরে ফেলে এবং ঘিরে ফেলে চারিপাশ দিয়ে শুরু করে জন উইকের উপর এক মরণ লড়াই। তো জন উইক তো সেই লেভেলের ফাইটার, তো সেও শুরু করে তাদের বন্দুক নিয়ে তাদেরকে হত্যা করা এবং এই মডিফাইড বন্দুক নিয়ে। আসলে এরকম বন্দুক যে কী আছে গুলি করলে পুরো আগুন ধরে যায় গায়ে, সেটা আমার জানার খুব ইচ্ছা ছিল। বন্ধুরা তোমরা যদি কেউ কমেন্ট করে অবশ্যই জানিও। তো যা করে কোনো কথা নয়, তারা তখন সেখান থেকে ধুম ধুম মারতে থাকে, আগাতে থাকে, এমনই পরিমাণে মারতে থাকে যে এটা আসলে বলে প্রকাশ করার মতো নয়। সেখানে আমরা দেখতে পাই যে আমাদের সেই মিস্টার নোবারি তখন তার উপরে আক্রমণ করতে শুরু করে এবং মিস্টার নোবারি তখন বোঝা যায় যে মিস্টার নোবারি আসলে জনগণের কাছে কিছুই না। জনগণ শেষ পর্যন্ত মিস্টার নোবারিকে মারতে একদম মানে মারার একদম মানে হাতের কাছে মারতে, কিন্তু সে তখন মিস্টার নোবারিকে না মেরে তার সে সিস্টেমকে সে ধাক্কা মারে এবং ধাক্কা মারে সে তাকে ফেলে দেয় নিচে, অর্থাৎ তার কুত্তাটাকে বাঁচিয়ে দেয়। তখন মিস্টার নোবারি এখানে একটা কেমন একটা শট পায় এবং কারণ সে তাকে বাঁচিয়ে দিয়েছে, মারেনি। তো তখন সে সেখান থেকে এসে উপস্থিত হয় সেই সিঁড়িতে এবং এখানে সে 200 স্টেপ ফলো মানে 200টার বেশি সিঁড়ি পেয়ে তাকে উঠতে হবে। সেখানে কেন্ট এসে হাজির হয়। কেন্ট বলে, জন তুমি এখনই ভেঙে পড়ো না, তোমাকে যে করে হোক মারতে হবে এবং তাকে মার্গুলাসকে মেরে আমাকে উদ্ধার করতে হবে, সবাইকে বাঁচাতে হবে। তো তখন কেন্ট আর জন একসঙ্গে তার দুজনকে মারতে শুরু করে এবং যেহেতু কেন্ট তার লোক হতে পারে, বাট কেন্টকে মারার জন্য তার কোনো নাই, শুধুমাত্র সে তার নিজের বসকে মারতে পারবে না। তো এখানে মিস্টার নোবেল তাদেরকে সাহায্য করে এবং তারা সবাই মিলে একসঙ্গে সেখানে উপরে উঠতে থাকে, কিন্তু উপরে ওঠা অতটাও সহজ ছিল না। অনেক কত চেষ্টা করো, সেটাকে আবার নিচে ফেলে দিচ্ছিল এবং শেষ পর্যন্ত মিস্টার সেই মার্গুলিসের যে স্টেজ ছিল তাকে সবাই মিলে তারা হত্যা করে। যেহেতু মার্গুলিস অ্যাসিস্ট্যান্টকে স্কিন মারতে পারবে না, বাট মিস্টার নোবারি তো মারতে পারবে। তখন তারা দুজন একসঙ্গেই শেষ পর্যন্ত উঠতে শুরু করে এবং সিঁড়ির উপরে উঠে থাকে। সেখানে তখন দুজনই দেখে যে তাদের লোক আসছে এবং তখন শুরুটাই হয়েছে, অর্থাৎ তারা দুজন একই সময় এসেছে। সো হাই টেবিল ডুয়োতে নিয়ম হলো যে কোনো একজনই বাঁচবে, সো সেটা যেভাবেই হোক। তখন তারা দুজনই উঠে পড়ে এবং তাদের দুজনকে তখন হাই টেবিল ডুয়োতে চ্যালেঞ্জ করা হয়। তারা তখন নিজেদের বুলেট প্রুফ ভেস্ট যেটা রয়েছে সেটা তারা খুলে ফেলবে। তো খুলে ফেলে তারা এটাকে টোস্ট করে। আসলে এটা নিয়ম, হাই টেবিল মাফিয়াদের নিয়ম। তো মাফিয়াদের এই নিয়মের টোস্ট করার পরে তারা তখন একে অপরের বুলেট প্রুফ ভেস্ট সব কিছু খুলে ফেলে। সব কিছু খুলবে তাদের কাছে 20 ইয়ার্ডসে দুটা শর্ট গান দেওয়া হবে, এখানে একটা করে বন্দি থাকবে। তাদের কাজ হলো একে অপরকে হত্যা করে জীবিত ফিরে আসে, এটাই হলো তাদের একমাত্র কাজ। তো এখানে তাদের সেই যে খেলাটি পরিদর্শন করাচ্ছে সেই লোকটি তখন তাকে বলে যে দুজনকে একটা করে শর্ট গান দেওয়া হয়। তো সেই শর্ট গান নিয়ে তারা দুজনেই চলে যায় দুই পাশে এবং দুই পাশে গিয়ে তারা তখন একে অপরের দিকে শর্ট গান তাক করে এবং তাক করে দুজন থেকে দুই দিকে যায়, গিয়ে তারা তাক করে এবং 20 ইয়ার্সের দূরত্বে এসে তারা একে অপরকে মানে শেষবারের মতো বলে এবং এখানে একটা তারা দুজনকে সব থেকে বড় মানে ওপেন ফায়ার করে, অর্থাৎ ওপেনলি ফায়ার, কোনো নেই এবং তাদের দুজনের সাথে টপ লেভেলের শুটার। তো এখানে কে জিতবে এটা বলা পুরো দায়, এবং কারণ দুজনে আগে মরতে পারে, কারণ দুজনেই তো ভালো লেভেলের ফাইটার জানে, সেটা করে কোনো কথা নয়। তারা দুজনেই তখন একে অপরকে তাদের যে মেন্টর রয়েছে, মানে তাদের যে সেকেন্ড ম্যান মানে ক্যারিয়ার, তাদের তাদেরকে বলে, জন তোমাকে যে করে হোক তাকে বাঁচাতে হবে, তাকে মারতে হবে। আর এদিকে মার্গুলিস বলে যে দেখো তোমার মেয়ে কিন্তু তোমাকে যে করে ভালো খেলতে হবে। তো তখন তারা বলে তোমরা শুরু করতে পারো, উই শ্যাল বিগেন, এবং সঙ্গে সঙ্গে দুজনকে গুলি করে। সেই গুলি করার সঙ্গে সঙ্গে দুজনেরই হাতে গুলি লাগে। আসলে এটা কীভাবে হয়েছে আল্লাহ ভালো জানে, এটা আমি জানি না, এটা জন কীভাবে বলতে পারবে। জন উইকের খেন্ট প্রথম গুলিতে কোনো কাজ হয় না, তখন দ্বিতীয় শট আবার নেওয়া হয়। দ্বিতীয় শটও তাদের দুজনের গুলি করার সঙ্গে সঙ্গে দুটো মাঝখান দিয়ে যায়, পেটের পাশ দিয়ে যায় এবং দ্বিতীয় শটেও কোনো কাজ হয় না। তখন এখানে দুজন তারা অনেক বেশি আহত এবং তারা বেশিক্ষণ খেলাটি চালাতে পারবে না, এবং হাই টেবিল ডোর এটাই নিয়ম যে কাউকে আমাকে মরতেই হবে, না হলে সেই খেলাটি শেষ হবে না, যাই করো। হাই টেবিল ডোর শেষ পর্যন্ত শেষ যে গুলিটা, এই গুলিটা যখন কেন্ট মারে এবং এই গুলির সঙ্গে সঙ্গেই আমাদের জন উইক নিচে পড়ে যায় এবং জন উইক নিচে পড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে জন উইকের এই তৃতীয় যে গুলিটা রয়েছে এই গুলিটার সঙ্গে সঙ্গে জন উইক নিচে পড়ে যায় এবং তার মৃত্যু নিশ্চিত হয়ে যায়। এখানে আমরা বুঝতে পারি মুভির সবচেয়ে বড় টুইস্ট এখানেই আসে যে আসলে জন উইক এই গেমটা খেলেছিল মৃত্যুর জন্যে।
তো যখন তড়িঘড়ি করে মার্গুলিস সেখানে হচ্ছে তার কাছে বন্দুকটি চায় এবং তখন কেন বলে আমি কি মুক্ত, আমার মেয়ে বলে হ্যাঁ তুমি সবাই মুক্ত। এবং তখন সে যখন তাকে মারতে যায় ঠিক সেই মুহূর্তেই তাকে উইনস্টন বলে আরে বোকা, ও তো কোনো গুলি করেনি, ওর বন্দুকের গুলিটা তখন ছিল। এবং তাই হয় এবং জন উইক তাকে তখন মেরে দেয় এবং মেরে দিয়ে যেহেতু সে গেমটি নিয়ে নিয়েছিল তার হাতে, মার্গুলিস মারা যায় এবং এই ডুয়োটি জিতে যায় জন উইক। তো যেহেতু জন উইক জিতে গেছে এবং এখানে নিয়মের কোনো বহিঃপ্রকাশ হয়নি, তো শেষ পর্যন্ত আর কোনো উপায় না পেয়ে হাই টেবিলের লোক বলে যে জন উইক তুমি তোমার মুক্তি পেয়ে গেছো এবং তুমি এখন মুক্ত, তুমি এখন স্বাধীন। এই কথা বলেই সে চলে যায়। এখানে সবাই হতবাক হয়ে যায় শেষ পর্যন্ত মার্গুলিস কীভাবে মারা গেল। তো যাই হোক তখন জন উইক বলে উইলসনকে আমাকে কি তুমি বাড়ি নিয়ে যাবে। সে বলে যে অবশ্যই জন উইক অবশ্যই। এবং কথা বলে জন উইক তো নিচে নেমে পড়ে এবং নিচে নেমে সে তখন নিজের শেষ কথা মনে করতে শুরু করে। অর্থাৎ আমরা বুঝতে পারি জন উইক এই গেমটি খেলেছিল মরার জন্য এবং সে জানতো তার মৃত্যুতেই রয়েছে তার সবচেয়ে বড় শান্তি। সে তখন তার স্ত্রীর কথা মনে করে এবং তার স্ত্রীর কারণে সেই সব মুহূর্ত এবং তারপরে সে সেখানে মৃত্যুবরণ করে। তো যাই হোক এখান থেকে আমাদেরকে পরের সিন দেখানো হয় এবং পরের সিনে আমরা দেখতে পাই জন উইক আসলেই মারা গেছে এবং জন উইকের মারা যাওয়ার সঙ্গে সঙ্গে সে হেলেনার পাশে তাকে দাফন দেওয়া হয়েছে। তার স্ত্রীর নাম ছিল হেলেনা এবং তারা বলে যে কখনোই উইলসন এবং মাহির বলে যে আমি কখনোই ভাবিনি এই দিনটা আমাকে দেখা লাগতে পারে। তখন সে বলে যে জন উইক কোথায় আছে তোমার মনে হয়, জাহান্নামে না জান্নাতে। সে বলে জানি না কোথায় আছে। সেখান থেকে উইলসন বলে যে চিরবিদায় আমার ছেলে, ফেয়ারওয়েল মাই সান, এই কথা বলে সে স্প্যানিশ ভাষায় বলে সেখান থেকে সে চলে যায়। এখানে কেনকে দেখতে পাবে যেহেতু সে এখন স্বাধীন, সে তখন তার মেয়ের কাছে আসতে এখান থেকে সে আকিরা তারপরে ছুরি নিয়ে আসে এবং এই সঙ্গে এই মুভিটির এখানে সমাপ্ত করে। ধন্যবাদ দেখার জন্য।